1988 সালের মে মাস, অমৃতসরের স্বর্ণ মন্দিরকে ঘিরে থাকা সরু গলিগুলোর ভেতর দিয়ে এক অতি সাধারণ রিক্সা চালক টানা বেশ কয়েকদিন ধরে অবিরাম চক্কর দিচ্ছিল। তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি, যেন তিনি ওই এলাকার প্রতিটি রাস্তা, প্রতিটি বাঁক এবং প্রতিটি কোণ নিজের চোখে খুঁটিয়ে দেখতে চাইছিলেন। ঠিক সেই সময় শিখদের পবিত্রতম তীর্থস্থান স্বর্ণ মন্দিরের নিয়ন্ত্রণ বিচ্ছিন্নতাবাদীরা আবারও নিজেদের দখলে নিয়ে নিয়েছিল। আর এই ঘটনা ভারত সরকারকে ফেলেছিল গভীর উদ্বেগের মুখে। 1984 সালের অপারেশন ব্লু স্টারের তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখে সরকার এবার দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না যা স্বর্ণ মন্দিরের কোনো অংশের বিন্দুমাত্র ক্ষতি করতে পারে। ফলস্বরূপ মন্দিরটির কোনো ক্ষতি না করেই সেখান থেকে জঙ্গিদের উচ্ছেদ করার লক্ষ্যে একটি গোপন অভিযান চলছিল। কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করেনি যে আপাতদৃষ্টিতে অতি সাধারণ এই রিক্সা চালকই আসলে সরকারের সেই কৌশলের এক অবিচ্ছেদ্য অংশ। টানা 10 দিন ধরে সেই রিক্সা চালক নিঃশব্দে ওই গলিগুলোর ভেতরে চলাফেরা করতে থাকেন। এই সময়ের মধ্যে তিনি এমন এক সুচতুর চাল চাললেন যে বিচ্ছিন্নতাবাদীরা তাকে নিজেদের একজন বলে ভাবতে শুরু করল। তিনি তাদের বিশ্বাস করাতে সক্ষম হলেন যে তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর একজন গুপ্তচর এবং তাদের উদ্দেশ্য সাধনে সহায়তা করার জন্যই পাকিস্তান তাকে বিশেষভাবে এখানে পাঠিয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের আস্থা অর্জন করার পর তিনি স্বর্ণ মন্দিরের ভেতরে প্রবেশ করার সুযোগ পেলেন। ভেতরে ঢুকেই তিনি সেখানকার প্রতিটি খুঁটিনাটি বিষয় নিজের চোখে পর্যবেক্ষণ করে নথিবদ্ধ করে নিলেন। মন্দিরের প্রতিটি দেওয়াল, প্রতিটি কোণ, সেখানে উপস্থিত জঙ্গিদের সংখ্যা, তাদের কাছে থাকা অস্ত্রশস্ত্র এবং তাদের সুনির্দিষ্ট অবস্থান। 2 দিন পর এই ব্যক্তির দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই 1000 জনের NSG কমান্ডোর একটি বিশেষ বাহিনী স্বর্ণ মন্দিরের সন্নিকটে এসে পৌঁছয়। পরবর্তী 9 দিন ধরে তারা এমন এক অভিযান পরিচালনা করলেন যার মাধ্যমে স্বর্ণ মন্দিরকে বিচ্ছিন্নতাবাদীদের দখলমুক্ত করা সম্ভব হলো, আর তাও কোনো সেনা সদস্য বা সাধারণ নাগরিকের প্রাণহানি ছাড়াই। এটি কেবল একটি একক অভিযানের গল্প নয়, বরং এমন এক মানুষের জীবনগাথা যিনি তার সমগ্র কর্মজীবনে এমনই অসংখ্য দুঃসাহসিক অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন। কেরলে দাঙ্গা দমনে, মিজোরামে একটি স্বাধীন রাষ্ট্রের দাবিতে চলা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নস্যাৎ করতে এবং সিকিমকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার কর্মজীবনের পরিধি ছিল সুদূর প্রসারী। গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের লক্ষ্যে পাকিস্তানে 7 বছর ছদ্মবেশে গুপ্তচর বৃদ্ধি করা থেকে শুরু করে কান্দাহার বিমান ছিনতাই সংকটের সময় জঙ্গিদের সাথে মুখোমুখি আলোচনায় অংশ নেওয়া পর্যন্ত। যখনই দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, দেশ তাকে সর্বদা অগ্রভাগে পেয়েছে। তার 2016 সালের পাকিস্তানের অভ্যন্তরে পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা 2019 সালে বালাকোট হামলা, তিনি ভারতের নিরাপত্তা নীতিকে এমনভাবে ঢেলে সাজিয়েছেন যে আজ যখনই প্রয়োজন দেখা দেয়, ভারতীয় সেনাবাহিনী শত্রুপক্ষকে তাদের নিজেদের ডেরায় ঢুকে আঘাত হানে। এটি হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাহিনী। এমন এক প্রখ্যাত ব্যক্তিত্ব যাকে ভারতের জেমস বন্ড এবং চাণক্য হিসেবে অভিহিত করা হয়। অজিত কুমার দোভাল 1945 সালের 20 জানুয়ারি উত্তরাখণ্ডের পাউরি গারোয়াল জেলায় একটি সামরিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ভারতীয় সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত ছিলেন। অজিত দোভাল আজমিরে অবস্থিত কিং জর্জ রয়্যাল ইন্ডিয়ান মিলিটারি স্কুল, সেখান থেকে তার স্কুল শিক্ষা সম্পন্ন করেন। তার ঘর ও স্কুলের পরিবেশ যেখানে ছিল কঠোর সামরিক শৃঙ্খলায় আবৃত, সেখানে তার মামা বাড়ি বা মাতৃকুল ছিল রাজনীতির জগতে নিমজ্জিত। তার মা ছিলেন কংগ্রেস নেতা HN বহুগুণার খুড়তুতো বোন। বহুগুণা পরবর্তীকালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এই দুটি ভিন্ন ধর্মী পরিবেশ তার অন্তরে একদিকে যেমন দেশ সেবার এক প্রবল উদ্দীপনা জাগিয়ে তুলেছিল, তেমনি অন্যদিকে তাকে রাজনীতির গভীর অন্তর্দৃষ্টিও দান করেছিল। এমন দুটি গুণ যা পরবর্তীকালে তার কর্মজীবনে গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছিল। 1967 সালে তিনি আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে কর্মজীবন হিসেবে সিভিল সার্ভিসকে বেছে নেন। ঠিক তার পরের বছর 1968 সালে মাত্র 22 বছর বয়সে তিনি তার প্রথম
তার প্রথম পোস্টিং হয়েছিল কেরালার কোট্টায়াম জেলায়, যেখানে তিনি সহকারী পুলিশ সুপার মানে এএসপি হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যেই এমন একটি ঘটনা ঘটে যা পরবর্তীকালে তার কর্মজীবনের প্রথম প্রধান মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়। ঘটনাটি ঘটেছিল 1971 সালের 28 ডিসেম্বর কুন্নুর জেলায় অবস্থিত থালাসেরিতে। প্রতি বছরের মতো স্থানীয় শ্রী মুত্থাপ্পন মন্দিরের প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়েছিল। ঠিক যখনই এই মিছিলটি হোটেল নূরজাহানের কাছে পৌঁছলো, হোটেলের ভেতর থেকে এক ব্যক্তি মিছিলকারীদের লক্ষ্য করে একটি জুতো ছুঁড়ে মারে। এতে ক্ষুব্ধ হয়ে মিছিলে অংশগ্রহণকারীরা হোটেলটিকে ভাঙচুর চালায়। এরপরই সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে দাঙ্গা পুরো এলাকা জুড়ে বিস্তার লাভ করে। মুসলিম সম্প্রদায় এই সহিংসতায় উস্কানি দেওয়ার জন্য আরএসএসকে দায়ী করে। সিপিআইএমও তখন মুসলিমদের পক্ষ নেয়। এর ফলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে এবং মাত্র 4 দিনের মধ্যেই থালাসারিতে 569টি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা নথিবদ্ধ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে কেরালার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কে করুণাকরণ এমন একজন পুলিশ অফিসারের প্রয়োজনীয়তা অনুভব করলেন, যিনি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন। এই প্রেক্ষাপটে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই গুরুদায়িত্ব পালনের জন্য করুণাকরণের কাছে অজিত দোভালের নাম সুপারিশ করেন। ফলস্বরূপ 1972 সালের 2রা জানুয়ারি অজিত দোভালকে থালাসারিতে বদলি করা হয়। থালাসারির দায়িত্বভার গ্রহণ করেই অজিত দোভাল কাজে ঝাঁপিয়ে পড়েন এবং দাঙ্গা সম্পর্কিত প্রতিটি খুঁটিনাটি তথ্য অত্যন্ত সতর্কতার সাথে সংগ্রহ করতে থাকেন। তিনি সরাসরি এমন সব এলাকায় প্রবেশ করেন যেখানে যেতে এমনকি অত্যন্ত প্রবীণ কর্মকর্তারাও দ্বিধাবোধ করতেন। প্রচলিত পুলিশি পদক্ষেপ গ্রহণের পরিবর্তে তিনি সমস্যার মূল কারণটি সমাধানের উপরই অধিক গুরুত্ব আরোপ করেন। তিনি উভয় পক্ষের মানুষের অভিযোগ এবং ক্ষোভ বোঝার মাধ্যমে তার কাজগুলো শুরু করেন। সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে একান্ত আলাপ আলোচনা করেন এবং পরিশেষে তাদের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্মত করান। তার এই বুদ্ধিমত্তা নির্ভর কার্যপদ্ধতি এতটাই কার্যকর প্রমাণিত হয় যে মাত্র 1 সপ্তাহের মধ্যেই মানুষ কেবল একে অপরের সাথে লড়াই বন্ধ করেনি, নিজ নিজ গৃহে ফিরে যায়। শুধু তাই নয়, লুট হয়ে যাওয়া সম্পত্তিও স্বেচ্ছায় একে অপরকে ফিরিয়ে দিতে রাজি হয়। এমন একটি অসাধ্য সাধন যা পুরো রাজ্য পুলিশ বাহিনী মিলেও করতে ব্যর্থ হয়েছিল, অথচ একজন তরুণ পুলিশ সুপার মাত্র 7 দিনের মধ্যেই তা সম্পন্ন করে দেখিয়ে দিয়েছিলেন। থালাসারিতে দাঙ্গা সফলভাবে নিয়ন্ত্রণ আনার পর অজিত দোভাল পরবর্তী 6 মাস সেখানেই কর্মরত ছিলেন। এই সময়ের মধ্যে তার অসাধারণ কাজের খবর সুদূর দিল্লি পর্যন্ত পৌঁছতে শুরু করে এবং তা মন্ত্রিসভার সদস্য এবং গোয়েন্দা কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে। তার আলোচনা দক্ষতা এবং নেতৃত্ব গুণ এতটাই গভীর প্রভাব ফেলেছিল যে ইন্টেলিজেন্স ব্যুরো মানে আইবি তাকে তাদের অপারেশনস ইউনিটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। রাজ্য পুলিশ বাহিনীতে মাত্র 4 বছর দায়িত্ব পালনের পরেই তার ভাগ্যে এমন বিরল সুযোগ জুটেছিল। 1972 সালে দোভালকে দিল্লিতে তলব করা হয় এবং আইবির প্রত্যক্ষ অভিযান শাখার মানে ডাইরেক্ট অপারেশন উইংয়ের দায়িত্ব প্রদান করা হয়। ঠিক এখানেই একজন স্পাই মাস্টার এবং ভারতের নিজস্ব জেমস বন্ড হয়ে ওঠার পথে তার যাত্রা শুরু হয়েছিল। 1960-এর দশক, সেই সময় মিজোরাম ছিল আসাম রাজ্যের একটি অংশ। এই অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছিল তখন। ফলে স্থানীয় জনগণ রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করে। কিন্তু সরকার যখন কোনো প্রকার সাহায্য করতে ব্যর্থ হলো, তখন জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দানা বেঁধে উঠল। এই ক্ষোভ থেকেই জন্ম নিল একটি বিদ্রোহী গোষ্ঠী, মিজো ন্যাশনাল ফ্রন্ট মানে MNF, যার প্রতিষ্ঠাতা ছিলেন সেনাবাহিনীর প্রাক্তন হাবিলদার লালডেঙ্গা। ঠিক সেই সময় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। আসাম সরকার এমন একটি বিধি কার্যকর করল যেখানে বলা হলো যে সরকারি চাকরি কেবল সেই সব ব্যক্তিদের জন্যই সংরক্ষিত থাকবে যারা অসমীয়া ভাষায় দক্ষ। এই নীতির স্পষ্ট অর্থ দাঁড়ায় আসামের বুকে স্থানীয় আদিবাসীদের পক্ষে সরকারি চাকরি পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ল। মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং লালডেঙ্গার তীব্র বিরোধিতা সত্ত্বেও আসাম সরকার তাদের অবস্থান থেকে সরে এলো না, বরং আরও একটি বিতর্কিত পদক্ষেপ হিসেবে রাজ্য প্রশাসন আসাম রাইফেলসের 2য় ব্যাটালিয়নটি ভেঙে দিল, যে ব্যাটালিয়নটি মূলত মিজো সৈন্যদের নিয়েই গঠিত ছিল। এই ঘটনা প্রত্যক্ষ করে মিজোরামের জনগণের ক্ষোভের আর কোনো সীমা রইল না। ফলে সাধারণ জনগণের পাশাপাশি
ওই ব্যাটালিয়ন থেকে বরখাস্ত হওয়া সৈনিকরাও দলে দলে মিজো ন্যাশনাল ফ্রন্টে যোগ দিল। এই কমান্ডোদের মধ্যে 7 জন হয়ে উঠলেন লালডেঙ্গার সবচেয়ে বিশ্বস্ত সহচর। তারা সম্মিলিতভাবে নিজেদের জনগণের অধিকার রক্ষার স্বার্থে সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা করলেন। এক নিমিষেই লালডেঙ্গার শক্তি বহুগুণ বৃদ্ধি পেল, যা এই অত্যন্ত প্রশিক্ষিত কমান্ডোদের সমর্থনে আরও সুদৃঢ় হয়ে উঠল। তারা অবিলম্বে মিজোরামকে ভারত থেকে বিচ্ছিন্ন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেন এবং ভারতের জাতীয় পতাকার পরিবর্তে বিভিন্ন স্থানে মিজো ন্যাশনাল ফ্রন্টের পতাকা উত্তোলন করলেন। সেই সময় কেন্দ্রে কংগ্রেস দল ক্ষমতায় ছিল এবং ইন্দিরা গান্ধী ছিলেন দেশের প্রধানমন্ত্রী। যেহেতু এই পুরো সংকটকালে সাধারণ জনগণ মিজো ন্যাশনাল ফ্রন্টের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, তাই সরকার চাইলেও মিজোরামে কোনো প্রকার সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম হলো না। এর পরিবর্তে প্রশাসন সামরিক শক্তি প্রয়োগ না করে অন্য উপায়ে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করল। আর এই লক্ষ্যে তারা তাদের গোয়েন্দা সংস্থাগুলোর উপর দায়িত্ব অর্পণ করল। ইন্টেলিজেন্স ব্যুরো মানে আইবি এই বিশাল গুরু দায়িত্বটি অজিত দোভালের উপর ন্যস্ত করল এবং 1972 সালে তাকে সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো মানে এসআইবির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মিজোরামে পাঠানো হলো। সেখানে পৌঁছানোর পরই তিনি অবিলম্বে তথ্য সংগ্রহে নেমে পড়লেন এবং অল্প সময়ের মধ্যে আবিষ্কার করেন যে লালডোঙ্গার প্রকৃত শক্তি নিহিত ছিল তার 7 জন প্রাক্তন কমান্ডারের মধ্যেই। তিনি আরও জানতে পারেন যে নির্দিষ্ট কিছু বিষয়ে এই প্রাক্তন কমান্ডারদের সাথে লালডেঙ্গার মতাদর্শগত পার্থক্য বা বিরোধ ছিল। এমএনএফের ঠিক এই দুর্বল জায়গাটিকেই দোভাল তার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেন। তিনি গোপনে এই কমান্ডারদের সাথে সাক্ষাৎ করতে শুরু করেন এবং এমএনএফের এই ঐক্য বিনষ্ট করার কাজে দ্রুত হাত দেন। মাত্র কয়েক দিনের মধ্যেই তিনি তাদের আস্থা এমন পর্যায়ে জয় করে ফেলেন যে এই কমান্ডাররা নিয়মিত অজিত দোভালের বাড়িতে যাতায়াত শুরু করেন। সেই সময় অজিত দোভালের স্ত্রীও তার সাথে মিজোরামে অবস্থান করছিলেন। একদিন তিনি বাড়িতে শূকরের মাংস নিয়ে আসেন এবং তার স্ত্রীকে জানান যে রাতে খাবারের জন্য কয়েকজন বিশেষ অতিথি আসছেন। তবে তিনি তার কাছে প্রকাশ করেননি যে এই মাংসটি ছিল শূকরের মাংস। বহু বছর পর যখন তিনি অবশেষে তার স্ত্রীর কাছে এই ঘটনার কথা খুলে বলেন, তখন স্ত্রী তার উপর ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন। তবুও অজিত দোভালের কার্যপদ্ধতি বা মোডাস অপারেন্ডি ছিল এমনই যে যখনই পরিস্থিতি দাবি করত তিনি প্রচলিত রীতিনীতির বাইরে গিয়ে কাজ করতেন, এমনকি সেই কাজে যদি নিজের জীবনের গুরুতর ঝুঁকিও থাকে তবুও। একবার যখন তিনি সফলভাবে বিদ্রোহীদের আস্থা অর্জন করে ফেললেন, তখন তিনি ধীরে ধীরে তাদের ভারতীয় সরকারের সাথে একটি সমঝোতায় পৌঁছতে রাজি করাতে শুরু করলেন। তিনি ওই প্রাক্তন কমান্ডারদের এই মর্মে নিশ্চয়তা দিলেন যে যদি তারা ভারত সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন, তবে মিজোরামকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হবে এবং পরবর্তীতে সেখানে যে সরকার গঠিত হবে তাতে তাদের 7 জনকেই মন্ত্রীর পদ দেওয়া হবে। একই সাথে তিনি একটি কঠোর সতর্কবার্তাও উচ্চারণ করলেন। যদি তারা এবং এমএনএফ তার পরামর্শ উপেক্ষা করে, তবে শীঘ্রই মিজোরামে একটি সামরিক অভিযান চালানো হবে, যার ফলে তাদের কাছে প্রিয় এবং মূল্যবান সব কিছুই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। 2 বছরের নিরলস কঠোর পরিশ্রমের পর 1974 সালে 7 জন কমান্ডারের মধ্যে 6 জনই অজিত দোভালের যুক্তিতে প্রভাবিত হয়ে ভারতীয় সরকারের পক্ষে যোগ দেন। নিজের সবচেয়ে বিশ্বস্ত কমান্ডারদের দলত্যাগের ফলে লালডেঙ্গার সামনেও ভারত সরকারের সাথে শান্তি আলোচনায় শুরু করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা রইল না। পরবর্তীতে মিজোরামকে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা প্রদান করা হয় এবং সেখানে একটি পৃথক রাষ্ট্র গঠনের যে দাবি দানা বেঁধেছিল তা চিরতরে স্তিমিত হয়ে যায়। মিজোরাম যখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সিকিমের পরিস্থিতি দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছিল। সেই সময় সিকিম ছিল ভারতের একটি আশ্রিত রাজ্য। তবুও অভ্যন্তরীণ অরাজকতার সুযোগ নিয়ে চীন এবং যুক্তরাষ্ট্র উভয় দেশই এই অঞ্চলের উপর আগ্রাসী নজর রেখেছিল, যার ফলে ভারত সরকার এবং ইন্দিরা গান্ধী অত্যন্ত কঠোর নজর রাখছিল বিষয়টার উপর। এই গোপন অভিযানের নেতৃত্ব ন্যস্ত ছিল রয়ের প্রধান RN কাউ এবং যুগ্ম পরিচালক PN ব্যানার্জির হাতে। অজিত দোভালও এই অভিযানের সাথে যুক্ত ছিলেন। বন্ধুরা, সিকিমের ভারতে অন্তর্ভুক্তি নিয়ে একটি ডিটেল ভিডিও অলরেডি আমরা করেছি, আপনারা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে।
আপনারা যখন ইচ্ছে দেখে নিতে পারেন। চলুন এবার টপিকে ফিরে যাই। মিজোরাম ও সিকিমের মতো সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং অঞ্চলগুলোতে ভারতের অবস্থান সুদৃঢ় করার বিষয়টি ছিল অজিত দোভালের কূটনৈতিক এবং গোয়েন্দা ভিত্তিক মেধার প্রত্যক্ষ ফলাফল। সরকারের পক্ষ থেকে অজিত দোভালের উপর এতটাই গভীর আস্থা রাখা হতো যে যখনই জাতি কোনো বড় সংকটের মুখোমুখি হতো, সেই সংকট থেকে দেশকে উদ্ধার করার দায়িত্ব একদল বিশেষ গোয়েন্দা কর্মকর্তাদের উপর ন্যস্ত করা হতো। আর সেই তালিকায় অজিত দোভালের নাম সর্বদা অন্তর্ভুক্ত থাকত। এই অসাধারণ সেবার স্বীকৃতি স্বরূপ তাকে পুলিশ পদক প্রদান করা হয়, যে সম্মান তিনি লাভ করেন মাত্র 6 বছরের চাকরির অভিজ্ঞতায়। অথচ সাধারণত এই পদক পেতে হলে 17 বছরের দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করতে হয়। নিজের অসামান্য কর্মদক্ষতার সুবাদে অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম প্রধান কুশীলব হিসেবে আবির্ভূত হন। 1974 সালে যখন ভারত তার প্রথম পারমাণবিক পরীক্ষা সম্পূর্ণ করে, তখন ভারতের ক্রমবর্ধমান শক্তিবৃদ্ধির আশঙ্কায় পাকিস্তানের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। এদিকে পাকিস্তান ও চীনের সহায়তায় পাঞ্জাব অঞ্চলে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে লিপ্ত ছিল। তবে গোয়েন্দা সংস্থাগুলো শীঘ্রই এই তৎপরতার খবর পেয়ে যান। সেই সময় পাকিস্তানের সক্রিয় রয়ের এজেন্টরা খবর পাঠায় যে সেখানে একটি অত্যন্ত গোপনীয় পারমাণবিক স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ইন্দিরা গান্ধী যে কোনো মূল্যে এই কার্যক্রম রুখে দিতে বদ্ধপরিকর ছিলেন। ফলস্বরূপ 1977 সালে রয় একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান অপারেশন কাহুতা শুরু করে, যার মূল লক্ষ্য ছিল পাকিস্তানের এই গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির অবস্থান নির্ণয় করা এবং তার অস্তিত্ব নিশ্চিত করা। তবে আসল চ্যালেঞ্জটি ছিল এই, যে কোনো ব্যক্তির পক্ষেই সরাসরি এই পারমাণবিক স্থাপনার ভেতরে অনুপ্রবেশ করা অসম্ভব ছিল। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর ছিল যে সামান্য কোনো ছায়ার নড়াচড়াও যদি কারোর নজরে পড়ে, তবে তাকে তাৎক্ষণিকভাবে মৃত্যুদণ্ড দেয়া হতো। তাই একটি অভিনব কৌশল উদ্ভাবন করা হলো। যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে কর্মরত কোনো পাকিস্তানি বিজ্ঞানীর চুল বা নখের নমুনা সংগ্রহ করা যায়, তবে ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হবে যে তিনি কোনো পারমাণবিক প্রকল্পের সাথে যুক্ত কিনা। কারণ পারমাণবিক উপাদানের খুব কাছাকাছি কাজ করা ব্যক্তিদের শরীরে অনুবীক্ষণযোগ্য তেজস্ক্রিয় কণা অনিবার্যভাবেই লেগে থাকে। এই গোপন অভিযানের উদ্দেশ্যে এমন একটি অঞ্চলে যেখানে রয়ের এজেন্টরা আগে থেকেই সক্রিয় ছিল, অজিত দোভালকেও পাকিস্তানে পাঠানো হলো। তিনি সেখানে একজন ছদ্মবেশী গুপ্তচর হিসেবে কাজ শুরু করলেন এবং কাহুতা পারমাণবিক স্থাপনার অদূরেই অবস্থান নিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের একে একে শনাক্ত করার কাজে মনোনিবেশ করলেন। কে কোথায় যাচ্ছেন, তারা সচরাচর কোন দোকানগুলোতে যাতায়াত করেন, তাদের আসা যাওয়ার নির্দিষ্ট সময়সূচি বা কী ধরনের পোশাক পরেন, তারা কি খান, কি করেন, সম্পূর্ণ তথ্য জোগাড়ের চেষ্টা করতে শুরু করলেন। তিনি তাদের প্রতিটি গতিবিধির উপর নজরদারি শুরু করলেন। মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি ওই বিজ্ঞানীদের সফলভাবে শনাক্ত করতে সক্ষম হলেন এবং খুঁজে বের করলেন যে তারা চুল কাটার জন্য কোন নাপিতের দোকানে যান। নানা অজুহাতে অজিত দোভাল সেই নাপিতের দোকানে নিয়মিত যাতায়াত শুরু করলেন। দীর্ঘ অপেক্ষার পর যখন অবশেষে সেই বিজ্ঞানী চুল কাটার জন্য ওই দোকানে এলেন, তখন দোভাল সুযোগ বুঝে তার চুলের টুকরোগুলো কৌশলে সরিয়ে নিলেন এবং বিশ্লেষণের জন্য সেগুলো ভারতে পাঠিয়ে দিলেন। কয়েক সপ্তাহ পর সেই বিশ্লেষণ রিপোর্ট এসে পৌঁছলো, যা নিশ্চিত করে দিল যে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সত্যি পুরোদমে চালু হয়ে গেছে। তবে ততদিনে ইন্দিরা গান্ধীর সরকার পতন হয়েছে। মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। যদিও তার সরকার পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করেনি, তবু এই অত্যন্ত গোপনীয় তথ্য ফাঁস হয়ে যাওয়ার ফলে পাকিস্তান তাদের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল। এই ছদ্মবেশে কাজ চালিয়ে গিয়ে অজিত দোভাল প্রায় 1 বছর ধরে পাকিস্তানের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন এবং সেগুলো ভারতে পাঠিয়ে দেন। তার অভিযানের প্রতিটি দিনই জীবন ও মৃত্যুর মাঝখানে এক চরম অনিশ্চয়তার দোলাচলে কেটেছে। একবার অজিত দোভাল লাহোরের একটি মাজারে গিয়েছিলেন কাওয়ালি শুনতে। তিনি সম্পূর্ণ প্রথাগত মুসলিম পোশাকে সজ্জিত ছিলেন। পরনে ছিল লম্বা কুর্তা, মাথায় টুপি এবং মুখে ছিল নকল দাড়ি। মাজারে পৌঁছানোর অল্প কিছুক্ষণ পরেই তিনি সঙ্গীতের মূর্ছায় পুরোপুরি মগ্ন হয়ে পড়লেন। হঠাৎ এক পাকিস্তানি ব্যক্তি তার কাছে এগিয়ে এলেন এবং ফিস ফিস করে তার কানে বললেন, ভাই সাহেব, আপনার নকল দাড়িটা খুলে আসছে। সতর্কতায় সেই সামান্য বিচ্যুতির কারণে
দোভাল এতটাই বিব্রত এবং লজ্জিত বোধ করলেন যে তিনি অবিলম্বে সেই স্থান ত্যাগ করলেন। এরকমই আরেকটি ঘটনা, এক বয়স্ক ব্যক্তি দোভালের ছদ্মবেশ ভেদ করে তার আসল পরিচয় ধরে ফেলেছিলেন। কাকতালীয়ভাবে সেদিনও দোভাল একটি মাজারে গিয়েছিলেন। তিনি যখন সেখান থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই পেছন থেকে এক বৃদ্ধ তাকে ডেকে জিজ্ঞেস করলেন, আপনি কি হিন্দু? অজিত দোভাল হতবাক হয়ে গেলেন। তিনি উত্তর দিলেন না। এরপর সেই ব্যক্তি অজিত দোভালকে নিজের ঘরে নিয়ে গেলেন। দরজা বন্ধ করে তিনি বললেন, আপনার কান ছিদ্র করা, তাই স্বীকার করুন যে আপনি একজন হিন্দু। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় দোভাল উত্তর দিলেন, হ্যাঁ, ছোটবেলায় আমার কান ছিদ্র করা হয়েছিল, কিন্তু পরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এর জবাবে লোকটি পাল্টা বললেন, আপনি কখনোই ধর্মান্তরিত হননি, এমনকি পরেও নয়। এটি গোপন করার জন্য আপনার প্লাস্টিক সার্জারি করিয়ে নেওয়া উচিত, অন্যথায় এখানকার মানুষের মনে সন্দেহ জাগবে। এরপর সেই বৃদ্ধ তার আলমারি খুললেন, সেখান থেকে ভগবান শিব ও দেবী দুর্গার মূর্তি বের করে দেখালেন এবং দোভালকে বললেন, আমিও একজন হিন্দু, আমি তাদের পূজা করি, কিন্তু নিজের প্রাণ বাঁচাতে আমাকে বাহ্যিকভাবে একজন মুসলিম হিসেবেই জীবনযাপন করতে বাধ্য হতে হচ্ছে। প্রায় 1 বছর ছদ্মবেশী গুপ্তচর হিসেবে কাজ করার পর অজিত দোভাল ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনে একজন কর্মকর্তা হিসেবে প্রায় 6 বছর দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানে মোট 7 বছর কাজ করার পর তিনি ভারতে ফিরে আসেন। সেই সময় পাঞ্জাবে উগ্রপন্থা ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল। ঠিক 1984 সালের মতোই আবারও শিখদের পবিত্রতম তীর্থস্থান গোল্ডেন টেম্পল দখল করে নিয়েছিল। সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী এবং 1984 সালের অপারেশন ব্লু স্টারের সেই মর্মান্তিক স্মৃতি তার মনে তখনও টাটকা ছিল। সেই অভিযানের জন্য তার মা ইন্দিরা গান্ধীকে চরম মূল্য দিতে হয়েছিল, নিজের প্রাণ দিয়ে। ফলে এবার এই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে তিনি অত্যন্ত সতর্কতার আশ্রয় নিতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন মন্দিরের ভেতর সেনাবাহিনী না পাঠিয়েই সেখান থেকে জঙ্গিদের বিতাড়িত করা হোক। এই গুরু দায়িত্বটি পাঞ্জাব পুলিশের ডিজিপি কেপিএস গিলের উপর ন্যস্ত করা হলো। তাকেই মাঠ পর্যায়ে পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব দেওয়া হয়েছিল। এদিকে এই অভিযানে অজিত দোভাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার অপেক্ষায় ছিলেন। দোভালকে মন্দিরের ভেতরে প্রবেশ করে গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হলো, যার উদ্দেশ্য ছিল সেখানে উপস্থিত জঙ্গিদের সংখ্যা, তাদের গোপন আস্তানা, তাদের কৌশলগত পরিকল্পনা এবং তাদের দুর্বলতম দিকগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। এমনকি সামান্যতম ভুলচুকও অজিত দোভালের জীবনের জন্য কাল হয়ে দাঁড়াতে পারত। তবু এই ঝুঁকির মুখে অবিচল থেকে তিনি একটি দুঃসাহসিক পরিকল্পনা গ্রহণ করলেন। তিনি একজন রিক্সা চালকের ছদ্মবেশ ধারণ করলেন এবং গোল্ডেন টেম্পলের আশপাশের এলাকায় চক্কর দিতে শুরু করলেন। ধীরে ধীরে তিনি অমৃতসরের স্থানীয় বাসিন্দা এবং খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী উভয় পক্ষেরই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেন। একদিন তিনি বিচ্ছিন্নতাবাদীদের একটি দলের মুখোমুখি হলেন। এই পরিস্থিতিতে দোভাল যে অসামান্য বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন তা নিজেই একটি কিংবদন্তিতে পরিণত হয়েছে। তিনি তাদের সাথে আলাপচারিতায় লিপ্ত হলেন। তাদের বললেন, আমি একজন আইএসআই এজেন্ট, পাকিস্তান আমাকে আপনাদের সহায়তা করার জন্য এখানে পাঠিয়েছে। পাকিস্তানে 7 বছর অতিবাহিত করার সুবাদে তিনি নিজেকে এমন নিখুঁত এবং বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করলেন যে বিচ্ছিন্নতাবাদীরা অতি দ্রুতই তার কথা বিশ্বাস করে ফেলল। তাদের আস্থা অর্জনে সফল হয়ে অজিত দোভাল নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে গোল্ডেন টেম্পলের ভেতরে প্রবেশ করলেন। টানা 2 দিন ধরে তিনি অত্যন্ত সতর্কতার সাথে শত্রুপক্ষের প্রকৃত উদ্দেশ্য, তাদের সুনির্দিষ্ট অবস্থান, সংখ্যাবল এবং তাদের শক্তি ও দুর্বলতার দিকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করলেন। পরবর্তীতে তিনি এই সমস্ত গোয়েন্দা তথ্য প্রতিরক্ষা বাহিনীর কাছে পাঠিয়ে দিলেন। তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে 1988 সালের 9 মে অপারেশন ব্ল্যাক থান্ডার 2 শুরু করা হলো। অভিযানের প্রথম 2 দিন সিআরপিএফ জওয়ানরা সম্মুখভাবে অবস্থান নিয়েছিল। এরপর 11 থেকে 12 মের মধ্যবর্তী সময়ে এনএসজির স্পেশাল অ্যাকশন গ্রুপ থেকে 1000 কমান্ডো একটি দল অমৃতসরে মোতায়েন করা হয়। এনএসজি কমান্ডোরা সিআরপিএফ এবং পাঞ্জাব পুলিশের সাথে সম্মিলিতভাবে কাজ শুরু করে। তারা একটি কৌশল বাস্তবায়ন করল এবং মন্দির সংলগ্ন পুরো এলাকাটিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলল।
এনএসজির স্পাইরা মন্দির চত্বরের বাইরে অবস্থিত সুউচ্চ ভবনের ছাদে নিজেদের অবস্থান সুদৃঢ় করে নিল। গোল্ডেন টেম্পলের ভেতরের জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। ফলে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে জঙ্গিরা বাইরে বেরিয়ে আসতে বাধ্য হলো। আর ঠিক তখনই তারা সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত হলো এবং তাদের নির্মূল করা সম্ভব হলো। ফলস্বরূপ 15 থেকে 18 মের মধ্যবর্তী সময়ে 200-রও বেশি জঙ্গি আত্মসমর্পণ করলো, আর অন্যদিকে 41 জন নিহত হলো। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো এনএসজি কমান্ডোরা এই পুরো অভিযানটি সম্পন্ন করেছিলেন গোল্ডেন টেম্পলের মূল গর্ভগৃহ অর্থাৎ হরমন্দির সাহিবের ভেতরে প্রবেশ না করেই। এটি ছিল অজিত দোভালের দেওয়া গোয়েন্দা তথ্যের প্রত্যক্ষ ফলাফল। উল্লেখযোগ্য বিষয় হলো 9 দিন ব্যাপী চলা এই অভিযানের সময় কোনো নিরাপত্তারক্ষী তো দূরের কথা, একজন সাধারণ নাগরিকেরও প্রাণহানি ঘটেনি। এত অল্প সময়ের মধ্যে দেশের নিরাপত্তা রক্ষা এবং এর শক্তি সমৃদ্ধ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার স্বীকৃতিস্বরূপ 1989 সালে অজিত দোভালকে কীর্তিচক্র সম্মানে ভূষিত করা হয়, যা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বসূচক পুরস্কার। এই বিরল সম্মান অর্জনকারী প্রথম পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি। সাধারণত এই বীরত্বসূচক পুরস্কারটি কেবল সামরিক বাহিনীতে কর্মরত সৈনিকদেরই প্রদান করা হয়ে থাকে। পাঞ্জাবে শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর 1992 সালে অজিত দোভালকে লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসে বদলি করা হয়, যেখানে তিনি টানা 4 বছর দায়িত্ব পালন করেন। এই সময় পাকিস্তানের মদতে জম্মু কাশ্মীরের পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় তা নিশ্চিত করতে সরকার আবারও অজিত দোভালকে তলব করে এবং তাকে কাশ্মীরে পাঠায়। দোভালের কৌশলের সুবাদেই কাশ্মীরে ধীরে ধীরে শান্তি ফিরে আসতে শুরু করে। তারই নিরলস প্রচেষ্টার ফলে 1996 সালে জম্মু ও কাশ্মীরে নির্বাচন আয়োজিত করা সম্ভব হয়েছিল। 1999 সালে দেশের নিরাপত্তা আবারও ভয়াবহ হুমকির মুখে পড়ে। 1999 সালের 24শে ডিসেম্বর নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করা একটি ফ্লাইট 814 বিমানটি 5 জন সন্ত্রাসী হাইজ্যাক করে। বিমানটিতে মোট 176 জন যাত্রী ছিলেন। সন্ত্রাসীরা প্রথমে বিমানটির গতিপথ পরিবর্তন করে লাহোরে নিয়ে যায়, সেখান থেকে দুবাই এবং অবশেষে আফগানিস্তানের কান্দাহারে অবতরণ করায়। সন্ত্রাসীদের সাথে আলোচনার উদ্দেশ্যে ভারত থেকে একটি বিশেষ প্রতিনিধি দল কান্দাহারে পাঠানো হয়। এই প্রতিনিধি দলের একজন সদস্য ছিলেন অজিত দোভাল। পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জিং, কারণ সন্ত্রাসীরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং তালেবান উভয় পক্ষেরই প্রত্যক্ষ মদত পাচ্ছিল। সন্ত্রাসীরা বারবার যাত্রী বোঝায় বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল। তাদের দাবির বিষয়টি জানতে চাওয়া হলে সন্ত্রাসীরা যাত্রীদের মুক্তির বিনিময়ে ভারতীয় কারাগারে বন্দী 36 জন জঙ্গিকে মুক্তি দেওয়ার পাশাপাশি $200 মিলিয়ন মুক্তিপণ দাবি করে। এমন এক সংকটময় পরিস্থিতিতে অজিত দোভাল বিমান ছিনতাইকারীদের বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে সক্ষম হন যে মূল দাবিকৃত 36 জনের পরিবর্তে মাত্র 3 জন জঙ্গিকে মুক্তি দেওয়া হবে। যদিও তার আলোচনার ফলে মুক্তিপ্রাপ্ত জঙ্গিদের সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়েছিল, তবুও এটি ভারতের জন্য একটি বড় ধরনের ধাক্কা হিসেবে গণ্য হয়। মুক্তিপ্রাপ্ত সেই 3 জন ব্যক্তির মধ্যে ছিলেন মাওলানা মাসুদ আজাহার, যিনি পরবর্তীতে জয়শ-ই মোহাম্মদ নামক সন্ত্রাসী সংগঠনটি প্রতিষ্ঠা করেন এবং ভারতের বিরুদ্ধে অসংখ্য হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করেন। পরবর্তী কয়েক বছর ধরে অজিত দোভাল নিষ্ঠার সাথে নিজের কাজে আত্মনিয়োগ করে যান এবং তার অসাধারণ দক্ষতার স্বীকৃতিস্বরূপ 2004 সালের জুলাই মাসে তাকে ইন্টেলিজেন্স ব্যুরো আইবির পরিচালক হিসেবে নিয়োগ করা হয়। তবে কংগ্রেস সরকারের সাথে সম্পর্কের টানাপোড়েনের কারণে তিনি মাত্র 6 মাস পরেই 2005 সালের জানুয়ারি মাসে অবসরে চলে যান। অথচ সাধারণত একজন আইবি পরিচালক 2 বছরের পূর্ণ মেয়াদকাল দায়িত্ব পালন করে থাকেন। তা সত্ত্বেও অবসরে যাওয়ার পরেও তিনি পরামর্শক হিসেবে আইবির বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন। অবসরে যাওয়ার মাত্র 3 মাস পরেই তিনি একটি গোয়েন্দা তথ্য পান যে দাউদ ইব্রাহিমের মেয়ে মাহরুখের বিয়ে হতে চলেছে জুনাইদের সাথে, যিনি পাকিস্তানি ক্রিকেটার জাবেদ মিয়াদাদের ছেলে। এই নিকাহ অনুষ্ঠানটি সম্পূর্ণ হওয়ার কথা ছিল মক্কায়, কিন্তু রিসেপশনটি নির্ধারিত ছিল 23শে জুলাই দুবাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে। তাকে নির্মূল করার জন্য এটি ছিল এক মোক্ষম সুযোগ। তবে এই প্রচেষ্টা ব্যর্থ হলে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোকে চরম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হতো। সম্ভাব্য কোনো রাজনৈতিক সংকট বা সমালোচনার ঝুঁকি নিতে অনিচ্ছুক সরকার এই অভিযানটি কোনো প্রকার প্রকাশ্য সামরিক সহায়তা ছাড়াই
এবং অত্যন্ত গোপনে বাস্তবায়নের দায়িত্ব অর্পণ করে সদ্য অবসরপ্রাপ্ত অজিত দোভালের উপর। অজিত দোভাল এই কাজে ছোটা রাজনের দলের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেন। এক সময় ছোটা রাজন এবং দাউদ একে অপরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটেছিল। এরপর 2000 সালে দাউদ ব্যাংককে ছোটা রাজনের উপর একটি হামলার পরিকল্পনা এবং বাস্তবায়ন করেন। এই ঘটনাটি তাদের দুজনের মধ্যেকার শত্রুতাকে আরও তীব্র করে তুলল। আর সেই ঘটনার পর থেকেই ছোটা রাজন দাউদের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলেন। অজিত দোভালের নির্দেশনায় কাজ করে ছোটা রাজন দাউদকে নির্মূল করার গুরু দায়িত্বটি তার সবচেয়ে বিশ্বস্ত দুই শুটার ভিকি মালহোত্রা এবং ফরিদ তানাশার হাতে তুলে দিলেন। অজিত দোভালের সরাসরি তত্ত্বাবধানে এই দুজন ভারতেই একটি গোপন আস্তানায় কঠোর প্রশিক্ষণ নিলেন। এরপর তাদের দুজনের জন্য জাল ভ্রমণ নথিপত্র এবং দুবাইগামী বিমানের টিকিট জোগাড় করা হলো। সব কিছু যখন পরিকল্পনা মাফিক নিখুঁতভাবে এগিয়ে চলছিল, ঠিক তখনই হঠাৎ বড় এক বিপত্তি ঘটে গেল। মুম্বাই পুলিশ কোনোভাবে আঁচ করতে পারল যে ছোটা রাজনের দলের সদস্যরা শহরেই অবস্থান করছে। একদিন মুম্বাইয়ের একটি হোটেলে বসে দোভাল ছোটা রাজন চক্রের দুই শুটারকে তাদের অভিযানের বিস্তারিত পরিকল্পনা বুঝিয়ে দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পুলিশ ওই হোটেলে হানা দেয়। দোভাল পুলিশকে নিজের প্রকৃত পরিচয় এবং তিনি যে বিশেষ অভিযানের দায়িত্বে আছেন তার প্রকৃতি বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু মুম্বাই পুলিশ তার কোনো আর্জি কানে তুলল না, বরং তারা তানাশা এবং মালহোত্রাকে গ্রেপ্তার করার কাজে এগিয়ে গেল। পুলিশের এমন অসহযোগিতামূলক আচরণে দোভাল ক্ষোভে ফেটে পড়লেন। তিনি এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই গ্রেপ্তারের প্রক্রিয়া থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ছোটা রাজনের দলের দুই শুটারের গ্রেপ্তারের খবর ততক্ষণে সংবাদ মাধ্যমের কাছে ফাঁস হয়ে গিয়েছিল। আর সেই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আর কিছুই করার ছিল না। দোভালের সামনে পুরো অভিযানটি বাতিল করে দেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। আর এভাবেই দাউদ ইব্রাহিম নিশ্চিত মৃত্যুর হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন। অবসর গ্রহণের পরেও অজিত দোভালের কর্মজীবন থেমে থাকেনি। এরপর 2008 সালে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে রাজ্যে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আমন্ত্রণ জানালেন। এমন একটি বিশ্ববিদ্যালয় যা বিশেষভাবে অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পুলিশ বিজ্ঞান বিষয়ক পড়াশোনার উপর গুরুত্ব আরোপ করবে। এই পরিকল্পনার উপর ভিত্তি করেই অজিত দোভাল গুজরাটে রক্ষাশক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। আর ঠিক সেই মুহূর্ত থেকেই তার বিজেপির বেশ কয়েকজন বিশিষ্ট নেতা এবং আরএসএসের শীর্ষস্থানীয় সদস্যদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এরপর 2009 সালে তিনি বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যার পেছনে সহায়তা ছিল বিবেকানন্দ কেন্দ্রের আরএসএসের একনাথ রানাডে দ্বারা অনুপ্রাণিত একটি সংগঠন। এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জাতীয় নিরাপত্তা, কূটনীতি এবং আন্তর্জাতিক বিষয়াবলীর উপর গবেষণালব্ধ বিশ্লেষণ এবং আলোচনার মাধ্যমে দেশকে শক্তিশালী করে তোলা। পরবর্তীতে 2014 সালের সাধারণ নির্বাচনে বিজেপি ক্ষমতা এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অজিত দোভালকে দেশের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে এনএসএ হিসেবে নিয়োগ করেন। এরপর থেকে তা 2015 সালে সন্ত্রাসীদের বিরুদ্ধে সীমান্ত পারের অভিযান হোক, 2016 সালে উরি হামলার পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইক হোক, কিংবা 2019 সালে পুলওয়ামা হামলার পরিপ্রেক্ষিতে চালানো বালাকোট বিমান হামলাই হোক, এই সমস্ত কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপে তিনি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জম্মু ও কাশ্মীরে সংবিধানের 370 ধারা বাতিলের নেপথ্যে যে পরিকল্পনা ছিল তার রূপরেখা প্রণয়নেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এছাড়া বৈদেশিক কূটনীতির ক্ষেত্রেও অজিত দোভাল অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। 2017 সালে ডোকলাম অচলাবস্থা চলাকালীন ভারতীয় এবং চীনা সেনারা একে অপরের মুখোমুখি অবস্থান নিয়েছিল। তখন তিনি জার্মানির হামবুর্গে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন এবং সফলভাবে উভয় পক্ষকে সেনা প্রত্যাহার এবং নিজ নিজ অবস্থানে ফিরে যেতে সম্মত করান। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে 2022 সালের 22 এপ্রিল যে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছিল তার প্রত্যুত্তরে ভারতীয় সশস্ত্র বাহিনী 2022-এর 7ই মে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাল্টা আঘাত হানে। এই অভিযানের নেপথ্যেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই অভিযানে 100-এর বেশি সন্ত্রাসী নিহত হন, যাদের মধ্যে ছিলেন IC-814 বিমান হাইজ্যাকের মূল পরিকল্পনাকারী আব্দুল রউফ আজাহার। রউফ আজাহারের মৃত্যু কেবল একটি কৌশলগত বিজয় ছিল না, এটি ছিল অজিত দোভালের জন্য একটি ব্যক্তিগত বিজয়ও। এর কারণ হলো 26 বছর আগে 1999 সালে
IC-814 বিমানের যাত্রীদের প্রাণ বাঁচাতে গিয়ে অজিত দোভালকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আব্দুল রইফ আজাহার ও তার সহযোগীদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হতে হয়েছিল, যার চূড়ান্ত পরিণতি হিসেবে সন্ত্রাসী মাসুদ আজাহার এবং আরও 2 জন জঙ্গিকে মুক্তি দিতে হয়েছিল। বর্তমানে অজিত দোভালের বয়স 80 বছর হলেও তিনি এখনও অত্যন্ত সুঠাম এবং কর্মচঞ্চল। জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি কিংবা আইন প্রণয়ন, সরকারের প্রতিটি কৌশল নির্ধারণে অজিত দোভাল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি এমন এক ব্যক্তি যিনি টানা 3টি মেয়াদে NSA পদে দায়িত্ব পালন করছেন। কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেই তাকে একজন ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা প্রদান করা হয়েছে। আর এই অসাধারণ কৃতিত্বগুলোর কারণেই আজ তাকে ভারতের জেমস বন্ড এবং চাণক্য বলা হয়। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।